আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনলাইন মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর চৌধুরী, আমরা যে প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলতে চাইব, শুরুতেই যেটা যে গত একদিন ধরে বেশ আলোচিত হচ্ছে একটা ঘটনা, যে আমাদের দেশের একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ডাক্তার জাহেদ রহমান, যিনি আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা, তিনি ভারতে গিয়েছিলেন একটা সেমিনারে অংশ নিতে, এবং দিল্লি এয়ারপোর্টে ওনাকে ইমিগ্রেশনে আটকানো হয়, 2.5 ঘন্টা ওনাকে বসিয়ে রাখা হয়, এবং উনি তারপর যখন তাকে ভারতে ঢুকতে অনুমতি দেওয়া হয়, তখন তিনি আর ভারতে ঢুকতে চাননি, এবং তিনি সেখান থেকে আবার বাংলাদেশে ফেরত এসেছেন শ্রীলঙ্কা হয়ে। এই ঘটনাটা নিয়ে নানা ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আমি যতটুকু শুনেছি বিভিন্ন পক্ষ থেকে, এটা একটু আপনার সঙ্গে আগে আমি একটু বলে নিতে চাই, যাতে নাকি আপনি সেই পয়েন্টগুলো আপনার বক্তব্যে টাচ করতে পারেন। প্রথমত একটা জিনিস শোনা গেল যে উনি একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার লোক, উনি গ্রিন পাসপোর্ট নিয়ে গেলেন কেন? যদি গ্রিন পাসপোর্ট নিয়ে যান, তাহলে গ্রিন পাসপোর্টের যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার উনি তো ততটুকুই পাবেন। উনি তো তখন আর ডিপ্লোমেটিক যে সুযোগ সুবিধাটা সেটা পাবেন না। কাজে সেটা না পেলে উনি গোসাই বা করলেন কেন? এটা হলো একটা প্রশ্ন। আবার অনেকে এমনও বলছেন যে ভারত বিরোধী ওনার অনেক বক্তব্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং তারও আগে আমরা শুনেছি। ভারতকে উনি অনেক সময় একটা স্বেচ্ছর দেশ, অথবা ভারত ইসলামি করে, এই ধরনের অনেক কথা উনি বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে বলেছেন। এবং বলার কারণে ভারতও রাগান্বিত হয়ে হোক অথবা যে কোনো কারণে হোক, ভারত ওনার চ্যানেলটাকে, ওনার একটা ইউটিউব চ্যানেল ছিল আপনি জানেন, জায়েজ টেক নামে, এই চ্যানেলটাকে ভারতে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, এবং উনিও ভারতে ঢোকার অযোগ্য ব্যক্তি হিসেবে ভারতের ইমিগ্রেশন তালিকাভুক্ত আছেন। এবং এর সঙ্গে উনি আছেন, ডক্টর পিনাকি ভট্টাচার্য আছেন, এবং ইলিয়াস হোসেনও আছেন ইত্যাদি। ভারতে বসে কিন্তু এই 3টা চ্যানেল দেখা যায়। তো এটাও তো একটা কারণ, মানে ওনার জন্য যদি ভারতের ধরনের আচরণ মানে না বুঝার ভান করে করে, তাহলে সেটাও তো আমাদের জন্য একটা মেসেজ। বাংলাদেশ নতুন একটা সরকার এসেছে, এই সরকার আসার পর ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে, এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো যখন বিদেশ সফরে গেছেন, প্রথমে উনি ভারত দিয়ে শুরু করেছেন, তাহলে উনি বা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে পারলেন যে আমাদের একজন প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন উপদেষ্টাকে ভারত আটকে দিবে। যদি তার বিরুদ্ধে কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে থাকে, সেটাই বা 4 মাস হয়ে গেল, কেন উচ্চ করা হলো না? আপাতত এখানে প্রশ্নই থাকলো, পরে না, সম্পূর্ণ ঘটনাটা অনাকাঙ্ক্ষিত এবং নিন্দাযোগ্য। এখানে ব্যক্তি জাহিদুর রহমানের থেকেও বড় কথা হচ্ছে যে উনি বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, অফিসিয়াল বলবো, যে উনি প্রতিমন্ত্রীর পদধারী। তাকে যখন এইভাবে হেনস্থা করা হয়েছে, আমি বলবো হেনস্থাই করা হয়েছে, ওনাকে ঠিক মতো মানে দেওয়া হয় নাই, যে সৌজন্য সাধারণত থাকে দেয় এই ধরনের ব্যক্তিদের, সেটা দেওয়া হয় নাই। এবং কিছু কটু কথাও নাকি বলছে কিছু কিছু ওইখানের লোকজন ওনাকে। সুতরাং এটাকে আমি প্রথমত আমি নিন্দা জানাই। দ্বিতীয়ত এই ধরনের ঘটনা যেন না হয় সেটাও আমি মনে করি। যে আমরা তো ইচ্ছা করলে অমিত শাহকে ওয়াচ লিস্টে রাখতে পারি। অমিত শাহ প্রায়শই বলেন, এখনো বলেন, যে বাংলাদেশিরা হচ্ছে উই পোকা। আপনার শুভেন্দু অধিকারী, সে ওপেনলি বাংলাদেশকে নিন্দা করেন, গালাগালি করেন। এরকম তো বহু হাই অফিসিয়াল ইন্ডিয়াতেও আছে। আমরা যদি তাকে ওয়াচ লিস্টে রাখি যে তারা ঢুকতে গেলে তাদেরকে বসে রাখা হবে, আচ্ছা, তাহলে তো জিনিসটা দাঁড়াবে এটা
যে বাংলাদেশ ভারত সম্পর্ক আরো তলানিতে ঠেকবে। অলরেডি আপনার যে পুশ পুশ ব্যাক করতেছে একেবারে বাংলা ভাষী মুসলমান যারা ভারতীয় নাগরিক তাদেরকে ঠেলে দিচ্ছে, অমানবিক একটা কাজ করতেছে। এটাও তো তারা বন্ধুসুলভ রাষ্ট্রের পরিচয় দিচ্ছে না, সৎ প্রতিবেশীর পরিচয় দিচ্ছে না। আমরা বলি যে এইসব লোক যদি বাংলাদেশি হয় তাদের আইডেন্টিফিকেশন সহ আমাদের প্রপার অথরিটিজের কাছে হ্যান্ড ওভার করো, তাদেরকে এই নো ম্যানস ল্যান্ডে ফেলে দিও না। এরা যদি বাংলাদেশি হয় প্রমাণ থাকে আমরা নিব, আমরা রোহিঙ্গাদের দিচ্ছি না। কিন্তু এইখানে এসে যোগ হইলো এই জাহিদুর রহমানের এই ঘটনাটা। এখানে আরেকটা প্রশ্ন আসে, যেটা আপনি বলছেন যে সে গ্রিন পাসপোর্ট মানে সাধারণ পাসপোর্ট নিয়ে গেছে এবং সার্ক স্টিকার নিয়ে গেছে। সে কিন্তু সার্ক স্টিকার আর ইন্ডিয়ান ভিসা কিন্তু এক না। সার্ক স্টিকার ইস্যু করে সার্ক কান্ট্রিগুলি, আর ইন্ডিয়ান ভিসা হলো ইন্ডিয়ার হাই কমিশন ইস্যু করে। এখানে উনি তো প্রতিমন্ত্রী, ওনার তো নর্মালি যেটা হয় যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, যাকে আমরা রেড পাসপোর্ট বলি, রেড পাসপোর্ট দেখার সাথে সাথে যে কোনো দেশের লোকেরা, ইমিগ্রেশনের অফিসাররা বুঝে যে উনি একজন হাই অফিসিয়াল। অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে এই রেড পাসপোর্টধারীর সর্বনিম্ন হচ্ছে সচিব, একজন মিনিস্ট্রির সচিব থেকে শুরু করে এক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সবার জন্যই রেড পাসপোর্ট। সুতরাং ইমিডিয়েটলি তারা বুঝে। এখন এই কথাটাও ঠিক যে আপনি বললেন যে গ্রিন পাসপোর্ট নিয়ে গেছে, গ্রিন পাসপোর্টের জন্য যে ওদের দেশের যেসব রুলস অ্যাপ্লিকেবল সেগুলি তারা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করতে যে এই অনেক ডিলে করে ফেলছে বা অসৌজন্যমূলক আচরণ করছে। তা মনে করি যে এখানে মন্ত্রী প্রতিমন্ত্রীর বিষয় না, গ্রিন পাসপোর্টধারীদেরকেও সৌজন্যের সহিত ব্যবহার করা উচিত, তাদেরকেও এর হেনস্থা করা উচিত না। তবে যারা মন্ত্রী প্রতিমন্ত্রী সচিব এরা আছেন তাদের ওই রেড পাসপোর্টটাই ইউজ করা উচিত হবে। জি। তো এখন আমার কথাটা হলো কি যে ডক্টর জাহেদও ওখান থেকে ফিরে আসার পর নিজেও কিছু কথা, নিজের বক্তব্য দিয়েছে, এবং সেই বক্তব্যগুলোতে আমার কাছে একটা জিনিস একটু আমি ঠিক বুঝতে পারিনি যে উনি শ্রীলঙ্কা হয়ে ফিরলেন কিভাবে, এবং শ্রীলঙ্কায় কেউ ভিতরে ঢুকে নেমেছিলেন নাকি জাস্ট ট্রানজিট হিসেবে ব্যবহার করেছেন, এবং সরাসরি শ্রীলঙ্কা হয়ে ফিরতে হলো কেন? উনি তো সরাসরি ঢাকাতে ফিরতে পারতেন না, কি কিভাবে এটা হলো? এই জিনিসটা কিন্তু এটা আমার কাছে clear না। না, এটা আমি যেটা শুনছি অন্য অন্য সোর্স থেকে, সেটা হচ্ছে ঢাকা দিল্লি পাওয়া যাচ্ছিল না, ফ্লাইট ইমিডিয়েটলি ছিল না, সেই জন্য ওনাকে শ্রীলঙ্কা হয়ে আসতে হয়েছে। অবভিয়াসলি উনি শ্রীলঙ্কায় ট্রানজিট হিসেবে ইউজ করছে, এটা তো বোঝাই যায়। এবং উনি আবারও বলছেন, আমি উনি বক্তব্যটা শুনছি, যে আমাদের যে হাই কমিশনার সাহেব আছেন উনি অত্যন্ত সহযোগিতা করছেন, এবং উনি শেষ পর্যন্ত ছিলেন ওনার সাথে, একেবারে প্লেনে উঠাই দেওয়া পর্যন্ত শ্রীলঙ্কার পথে উনি ছিলেন ওনার, এবং এমবেসি লোকজন, এমবেসির যা বোঝা যাচ্ছে হাই কমিশনের এখানে কোন রকমের কাজের গাফলতি ছিল বলে মনে হয় না ওনার কথায়, অন্যান্য এই থেকে বোঝা যাচ্ছে। এখানে ভারতের যখন জানতে পারছে হাই কমিশনার, তো ওনার সাথে ওনাকে ওই বোর্ডিং ব্রিজের ওইখান থেকেই ওনাকে নিয়ে আসছে, ইমিগ্রেশনে আসছে, সব বলছে যে উনি একজন প্রতিমন্ত্রী, উনি একজন ভিআইপি, কিন্তু তারপরেও কিন্তু তারা এই কথাটা কেয়ার করে নাই, সেই জন্য না, আপনি একটু ভিজুয়ালাইজ করেন, আমি একটু চেষ্টা করতেছি জিনিসটা একটু বোঝার জন্য, যে যখন আমাদের মন্ত্রী পর্যায়ের বা প্রতিমন্ত্রী পর্যায়ের কোনো ব্যক্তি অন্য কোনো দেশে যান, সেই দেশের যে হাই কমিশন অথবা যে অ্যাম্বাসেডার যিনি থাকেন, তারা তো এয়ারপোর্ট অথরিটিকে ইনফর্ম করেন যে আমাদের দেশের একজন এই লেভেলের লোক আসতেছেন। তো তার ব্যাপারে যা যা ক্লিয়ারেন্স এটা তো আগেই নিয়ে রাখার কথা। উনি তো আর সাধারণ যাত্রীদের মতো করে ইমিগ্রেশনে যাবেন না, ওনাকে তো সেরকম একটা প্রোটোকল দিয়ে আনা হচ্ছে, এটা সব দেশেই এটা করে। রাষ্ট্রীয় অতিথি তো উনি যখন একটা প্রতিমন্ত্রী যখন অন্য দেশে যান, তখন তো উনি ওই দেশের রাষ্ট্রীয় অতিথি হিসেবে যান। তাহলে এটা আচরণটা কিন্তু ঠিক হলো কিনা, অথবা আমাদের হাই কমিশন কি সেভাবে এয়ারপোর্ট অথরিটিকে জানিয়েছিল কিনা? প্রথমত হাই কমিশন তো
আমাদের হাইকমিশন তো ওদের যেসব অর্গানাইজেশন আছে তাদেরকে ডাইরেক্ট চিঠি দিতে পারে না, তার সকল চিঠি দিতে হবে ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি আছে তার মাধ্যমে, ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মাধ্যমে দিতে হবে। এবং আমি যেটা বিভিন্ন সোর্স থেকে শুনলাম যে তারা ওইটা জানাইছে, তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে জানাইছে শুক্রবার। শুক্রবার ভারতের অফিস চলে, শনিবার বন্ধ, রবিবার বন্ধ, আর উনি ওখানে রবিবার গেছেন। সুতরাং এখানে একটা সম্ভাবনা তো আছেই যে এই এয়ারপোর্টে এক্সটার্নাল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঠিক টাইমে জানাতে পারে নাই, জানানোর কথা না, কারণ তারা তো রবিবার তো বন্ধ। রবিবারে উনি ওইখানে যে 5টার সময় উপস্থিত হয়েছেন। আর একটা কোশ্চেন আসে যে 12 তারিখে উনি গেলেন, উনি 12 তারিখে গেলেন, আর এই কনফারেন্সটা যেটা ইন্ডিয়ান ওশন রিম কান্ট্রিতে কনফারেন্স, তো কনফারেন্সটা শুরু হওয়ার কথা 15 তারিখে শুরু, 16 তারিখে শেষ। তাহলে এই 3 দিন, 2-3 দিন আগে উনি এখানে কেন গেলেন? সেটা তো ওনার পার্সোনাল ভিজিটে কি হবে, গণ্য হবে। কারণ আমাদের যে লিভ রুল আছে সেই অনুসারে আপনি ধরেন একটা উইকেন্ড ই করতে পারেন। এখানে ই আছে যে আপনি ফরেন লিভ অ্যাটাচ টু ফরেন ট্যুর করা যায়, সেটাকে উনি করছেন কেন? উনি 2 দিন আগে গেলেন কেন? এই প্রশ্নটা উঠবে। এখন এটাকে চুলচেলা বিশ্লেষণে সবাই করতেছে, কারণ ভারত বাংলাদেশ সম্পর্কটা গুরুত্বপূর্ণ। এখানে দেখতে হবে কার, আমাদের কোনো ভুল ভ্রান্তি ছিল কিনা, ভারতের যে ভুল ভ্রান্তি এগুলি চুলচেলা বিশ্লেষণ করেই আমাদের অ্যাকশন নিতে হবে। তবে পররাষ্ট্রমন্ত্রী একটা ভালো কথাই বলছেন, এটা আনফরচুনেট এবং অনাকাঙ্ক্ষিত, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনার জন্য আহ, ভারতের যে যদি ল্যাপস থাকে তাকে সেইভাবে জানাইতে হবে এবং একটা অ্যাকশন নিতে হবে। অ্যাকশনটা এই না যে ভারতের লোক আসলে আমরা তাদের সাথে অসৌজন্য কি করবো, আমাদের করা ভাবে বলতে হবে। এট দ্য সেম টাইম এই জিনিসগুলিও করতে হবে যে এটা তো একটা ঘটনা, ঘটনা এন্ড হয়ে গেছে, এই ঘটনা শেষ, কিন্তু রেশ রয়ে গেছে। আবার তো অন্য যে ঘটনাগুলি চলমান আছে, যেমন বর্ডারে আমাদের বর্ডারে যে অমানবিক কার্যক্রম চলতেছে, যে পুশ করে দিচ্ছে প্রতিনিয়ত, বিজিবির লোকেরা নির্ঘুম রাত কাটায় ওইখানে, সাধারণ জনগণও রাত কাটায়, যে কখন ঢুকাই দেয়, কখন এইভাবে জোর করে ঢুকাই দেয়। তুমি দিবা, তুমি আইডেন্টিফাই করে আমাদের যে কর্তৃপক্ষ বিজিবির কাছেই দাও যে এরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক হলে নিয়ে নেব। এই জিনিসটারও কিন্তু একটা সুরাহা হওয়া উচিত। যে গত কয়েকদিন আগে যে বিজিবি বিএসএফ এর ডিজিদের মধ্যে যে মিটিং হইলো, সে মিটিং কিন্তু ব্যর্থ হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় না। এখানে যেমন ধরুন আপনার এই দীনেশ ত্রিবেদী, একটা ইউনিয়ন মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টার ছিল, রাজনীতিবিদ, উনি এসে কি কথাগুলি বললেন, ওনার কথাগুলি হয়তো মূল ধারা, মূল বিষয় হচ্ছে যে ভারত বাংলাদেশ মিলে গেলে পরে একটা সুপার পাওয়ার হবে। কিন্তু আমাদের তো সার্ক আছে, সার্ককে বাদ রেখে শুধুমাত্র ভারত আর বাংলাদেশ হলে তো হবে না। এটা আমাদের এই যে আহ, আহ, তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাহেব ব্রিলিয়েন্টলি এটার উত্তর দিচ্ছেন যে 220 কোটি সার্কের লোক নিয়ে আসেন, আমরা হই। সার্ককে তো করে ফেলছে, এরা নিষ্ক্রিয় করে ফেলছে। এটাও কি একটা কারণ যে সার্ক টিকিট নিয়ে তোমরা আর আইসো না? এই যে আমাদের এই জাহিদুর রহমান সাহেবের সার্ক টিকিট নিয়ে যাওয়ার ফলে এই যে নেককার জন্য ঘটনাটা ঘটলো, এটা কি একটা মেসেজ সার্ক টিকিট নিয়ে তোমরা আসবে না, এখানে আসতে হলে আমাদের কাছ থেকে ভিসা নিয়ে আসবা? এটাও হতে পারে, আই ডোন্ট নো। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে এটা দেখার জন্য ঘটনা ঘটছে। এখানে জাহিদুর রহমান মেইন ব্যক্তি, মেইন কথা না, মেইন কথা হচ্ছে বাংলাদেশের সে একজন প্রতিমন্ত্রী র্যাঙ্কের লোক, ওনাকে অপমান করা হচ্ছে, বাংলাদেশকে অপমান করা, সেই হিসাবে তার মানে আমি আপনি বলতে চাচ্ছেন, আপনি তাহলে এটা বলতে চাচ্ছেন যে এই ঘটনার মাধ্যমে ভারত বাংলাদেশের প্রতি তাদের মনোভাবটা কোন পর্যায়ে তার একটা নমুনা প্রকাশ করলো। অফকোর্স প্রকাশ করলো। আপনার যদি আজকে ভারতে আমেরিকান অ্যাম্বাসেডার যদি তার একজন সিনেটর কে নিয়ে ওখানে যাইতো, তাকে কি এইভাবে 2.5 ঘন্টা বসে রাখতো? বা সৌদি আরব বলেন, আমি সৌদি আরবের কথাই বলি, বা আমেরিকা, অন্য একটা ইংল্যান্ডের বলতো না, করতো না। তারা বাংলাদেশকে হেয় বলে, হেয় করে। কারণ তাদের যে মন্ত্রী অমিত শাহ,
অমিত শাহ আপনার হামেশা বাঙালিদেরকে উইপোকা বলে। আপনার বাঙালি না, বাংলাদেশি, মানে বাংলাদেশের নাগরিকদেরকে উইপোকা বলে। উইপোকা একটা ভয়ঙ্করী, ভিতরে ভিতরে থেকে তার সে অনেক ড্যামেজ করে এইভাবে, যে প্রতিনিয়ত বলে। সে কখনো বাংলাদেশি কথা বলে না, উইপোকা। এই যে আপনার অমিত শাহ, এই যে অমিত শাহ কি, সরি, এই যে শুভেন্দু অধিকারী, সে বাংলাদেশকে কিভাবে করে, বাংলাদেশ অ্যাটাক করবে। এখন ওইখানে যে আপনার যে পত্র পত্রিকা কিংবা অনলাইনের যেসব, তারা বলতেছে রংপুর নিয়ে যাবে, রংপুর নিয়ে যাবে, চিটাগাং নিয়ে যাবে, ম্যাপ করে দেখায় এইসব। এই যে একটা আবহাওয়া সৃষ্টি করছে, একটা পরিবেশ সৃষ্টি করছে যে বাংলাদেশ ডিফেন্সলেস, বাংলাদেশকে আমরা দখল করে নিব, বাংলাদেশের লোক খারাপ, তারা আমাদের এখানে এসে চাকরি করে বাকরি করে। কেন চাকরি করতে যাবে পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলা পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশের থেকে অনেক কম। আসামে তো অর্ধেক, আসামে অর্ধেক। কয়টা লোক আসামে গেছে আপনি দেখেন? কি কারণে যাবে আসামে? আপনার মিজোরামে যাবে কেন? আপনার আচ্ছা, ত্রিপুরা যাবে কেন? আপনি একটা কথা বললেন যে যদি আহ যুক্তরাষ্ট্রের একজন প্রতিমন্ত্রী অথবা মন্ত্রী পর্যায়ে কেউ এসে ভারতের বিমানবন্দরে এ ধরনের আচরণ পায়, তাহলে এটা কি হবে না? কিন্তু আমারও একটা প্রশ্ন আপনার, যে যুক্তরাষ্ট্রের কোন মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী ভারতে অথবা অন্য কোনো দেশে যখন বিমান ভ্রমণ করবে, তখন তারা কি তাদের আগে যে নর্মাল পাসপোর্ট নিয়ে আসবে নাকি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে আসবে? আমাদের একজন প্রতিমন্ত্রী 4 মাস ধরে প্রতিমন্ত্রী আছেন, উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যাবেন না কেন? এটা কি একটা প্রশ্ন হতে পারে না? এটা ডেফিনেটলি একটা প্রশ্ন। এটা একটা আইনে নাই যে এই ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিতেই হবে। সবকিছু তো আইনে থাকে না। এটা একটা নর্ম, এটা একটা নর্ম। সবাই এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেয় এবং সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েই বিদেশে ভ্রমণ করে। কিন্তু উনি এটা কেন করলেন না? উনি এখন, আজকে আমি ওনার ইন্টারভিউটা দেখলাম প্রেস কনফারেন্সে, উনি হয়তো নিবেনও না। তো এটার তো কোনো জাস্টিফিকেশন নাই। আপনার ওই কথাটাও কিন্তু কারেক্ট, আমি এগ্রি করি যে আপনি এই সাধারণ পাসপোর্টে গেছেন, জেনারেল পাসপোর্টে গেছেন, জেনারেল পাসপোর্টের যেসব সুযোগ সুবিধা বা যেভাবে ট্রিটমেন্ট করে সেভাবে ট্রিটমেন্ট হয়তো আপনি পাবেন। আর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হলে আপনার আলাদা ট্রিটমেন্ট পাইতেন। এবং ডিপ্লোম্যাটদের জন্য তো আছে, আলাদা ওদের কাউন্টার আছে এখানে আহ, দিল্লিতে। সেই জন্য এখানে ভুলই হয়েছে, ওনার এভাবে করাটা ঠিক হয় নাই, পাসপোর্ট নিয়ে যাওয়া উচিত হয় নাই। আর এইটা যেটা জানলাম যে শুক্রবারের যেটা বললাম, যে একেবারে লাস্ট সময় কেন দেওয়া হলো, জিও কখন ইস্যু হয়েছে, জিও কখন ইস্যু হয়েছে। এবং এখানে কি এটা খুব গুরুত্বপূর্ণ মিটিং তাও তো না, ওখানে এমবাসি থেকেও লোকজন যায় ই করতে পারে, আহ, মানে রিপ্রেজেন্ট করতে পারে। অনেক দেশে করে তো রিপ্রেজেন্ট, এমবাসির একজন হাই অফিসিয়াল যায় এসব মিটিং এ। এটা সচিব লেভেল, উপমন্ত্রী, এ ধরনের লেভেলের মিটিং আর কি। জি। এখন আপনি যে ঘটনা ঘটলো আমাদের সঙ্গে, আপনার কি মনে হয় যে এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই ঘটনা এবং এর আগে দীনেশ ত্রিবেদীর বক্তব্য এবং এর আগে পুশিন পুশব্যাকের যে যন্ত্রণা, এই সব মিলিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে? এটা আহ, ইতিমধ্যেই তো ইউনূস সাহেবের সময় তলানিতে ছিল, এখন তো দেখতে সেই তলানি থেকে উঠতে পারতেছে না। যদিও দুই পক্ষের চেষ্টা আছে, বোঝা যায় যে তারা চেষ্টা করতে চায়, কিন্তু এই জায়গায় যেমন ধরেন ভারত একটা ভুল কাজ আপনি করলো। চেষ্টাটা কোথায় দেখলেন? আপনি যে বললেন দুই পক্ষের মধ্যে চেষ্টা আছে, আমি জানতে চাচ্ছি কোন ঘটনার প্রেক্ষিতে আপনার মনে হলো যে দুই পক্ষেরই চেষ্টা আছে উন্নয়নে? যেমন খলিল শাহ ভিজিট করছেন, যেমন খলিল শাহ ভিজিট করছেন ভারত এই সম্পর্কটা উন্নয়নের জন্য, কিন্তু তো কাজ হয়নি। তারপরে ধরেন এই যে বিএসএফ বিজিবি ডিজিদের মধ্যে মিটিং, এই মিটিংটা করার উদ্দেশ্যটা কি? সমস্যার সমাধান করা। যদি এরা চাইতো বাংলাদেশ যে না মিটিংয়ে বসবো না, ভারত যদি চাইতো তো মিটিং হইতো না। সুতরাং এগুলিকে আমি দেখি এনগেজমেন্ট হিসেবে। আহ, আর দুই দেশেরই তো স্বার্থ আছে, বাংলাদেশ আর ভারত, বাংলাদেশেরও স্বার্থ আছে ভারতের সাথে সম্পর্ক নর্মাল করা, ভারতেরও স্বার্থ আছে। সুতরাং কিন্তু কেন ব্যাটে বলে হচ্ছে না, হবে কিভাবে? আপনি এখানে দিবেন দক্ষ কূটনীতিবিদ, আপনি দিচ্ছেন একজন পলিটিশিয়ান। যে পলিটিশিয়ান এসে এমন একটা কথা বলল, যে কথায় রেশটা এখনো কাটতেছে না, যে দুই পক্ষ এক হইতে হবে,
এবং এই ভারত বাংলাদেশ মিলা যদি একটা ক্রিকেট টিম হয়, এইটার সিম্বলিক মিনিংটা কি? এবং ক্রিকেট টিম হয়, খেলবো কার সাথে? ভারতের বিরুদ্ধে খেলি, ভারত আমাদের বিরুদ্ধে খেলে। এবং বাংলাদেশ একটা প্রতিষ্ঠিত সত্য, 47 এর পরে থেকে, 71 এর পরে থেকে বাংলাদেশ একটা রাষ্ট্র, একটা আলাদা এন্টাইটি। সেইখানে যদি বলা হয় যে মিলে যেতে হবে, না হলে দুই পক্ষেরই ক্ষতিগ্রস্ত হবে, এ ধরনের ভাববাদী কথা বলাটা ঠিক না। এগুলি না বলে যদি উনি বলতো যে আমাদের ভিতরে যে ট্রাস্ট ডেফিসিট, অবিশ্বস্তা আছে, এবং উনি একটা কথা বলেন নাই যেটা বলা ছিল, যে আমাদের ইমিনেন্ট যেটা সমস্যা হচ্ছে যে পানির সমস্যা। তিস্তা নদীতে এই সময় কি পানি উনি ব্যবস্থা করবেন? উনি বলতে পারছে যে আমি পানির ব্যবস্থা করব, পানি আমরা সমভাবে, মানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করব, আমরা গঙ্গা চুক্তি রিনিউ করার জন্য আমরা ওয়ার্ক করতেছি? ওইসব কোনো কথা নাই। আকাশ, বাতাস, বাতাস তো ভাগ করতে পারবেন না ভাই। বাতাস আটকাইতে গেলে আপনাদের বহু ঝামেলা হবে। আর আকাশই বা আপনি ভাগ করবেন কেমনে? আকাশে কিন্তু বলে নাই যে আকাশ, বাতাস, জল, পানি এগুলি একই। এই জিনিসটা বললে আমি খুশি হইতাম। মেসেজটা ক্লিয়ার না, মেসেজটা ক্লিয়ার না। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন আমি দেখি না এই মুহূর্তে যে ইমিডিয়েট কোনো ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, আপনার কি মনে পড়ে এর আগে বাংলাদেশ ভারতের মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী পর্যায়ের কোন ব্যক্তিকে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে? না, শুধু ভারত বাংলাদেশ না, আপনি যদি সাম্প্রতিক সময় দেখেন, এই দু একটা ঘটনা ছাড়া, যে ভেনেজুয়েলার মাদুরো, এই ধরনের ঘটনা ছাড়া কোনো দেশে এটা হয় না। সব দেশেই এইসব লোকের একটা ইমিউনিটি থাকে, একেবারে বড় ধরনের ইমিউনিটি থাকে, যে আহ, তাদের বিরুদ্ধে প্রসিকিউট করা যায় না, তাদের বিরুদ্ধে কেস করা যায় না, কারণ এটা তো সবরেন, সবরেন রাষ্ট্রপতি আপনার রিপ্রেজেন্ট করতেছে এখানে। এই যে সম্পর্ক যে খারাপ হবে, তার প্রমাণ হচ্ছে, তার প্রমাণ হচ্ছে যে এই বা খারাপ আছে, তার প্রমাণ হচ্ছে যে এই জাহিদুর রহমান প্রতিমন্ত্রীর মর্যাদায় যে অ্যাডভাইজার হয়েছে, এটা তো সবাই জানে, ভারতে জানার কথা না? ভারত জানে। তো এখন তার ওয়াচ লিস্টের মধ্যে নামটা রাখছে কেন? থাকে তো রাখা অনেক সময়। আমি আপনাকে আমি একটা কথা বলি, প্রতিমন্ত্রী হলেই, মন্ত্রী হলেই অটোমেটিক অন্য কোনো দেশের নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তির তালিকা থেকে তার নাম উঠে যাবে, এটা কিন্তু ঠিক নয়। তুলতে হয়, না তোলাতে না, হয়, যদি উঠিয়ে দিতে হয়। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি ভাই, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। এই কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার দলবল নিয়ে চীনে গিয়েছিলেন একটা দ্বিপাক্ষিক মিটিং করতে। মানে এত হাই ডেলিগেশন এর আগে কখনো চীনে যায়নি। উনি একা যাননি, বড় বড় ব্যবসায়ী যারা আছে, এনভিডিয়া অথবা আপনার ইয়ে মাস্ক, হ্যাঁ ইলন মাস্ক, এদের সবাইকে নিয়ে, এই অ্যাপেলের সিইও, এদের সবাইকে নিয়ে উনি গিয়েছিলেন। সেখানে কিন্তু ওনার যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার কিন্তু ঢোকা নিয়ে সমস্যা হয়েছিল, এবং সেই সমস্যা দূর করতে মার্কো রুবিও নামে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল চীনে, উইঘুরের ব্যাপারে উনি মন্তব্য করেছিলেন, এই জন্য শেষ পর্যন্ত তার নাম চেঞ্জ করে মার্কো লু বানিয়ে তারপরে তাকে ঢুকাতে হয়েছিল। কাজে সব দেশেই কিন্তু ইমিগ্রেশন কিন্তু কাগজ দেখে, চেহারা দেখে না। তো কাগজ আপনি চেঞ্জ করেন নাই কেন? চেঞ্জ করার ক্ষেত্রে চেঞ্জ করা হয়েছে কি হয়নি, এই ব্যাপারে আপনার মন্ত্রণালয় অথবা আপনার দেশ, আপনার ওখানকার দূতাবাস চেক করে নাই কেন? এই প্রশ্নটা কিন্তু আমি কিন্তু ভারতীয় পত্র পত্রিকা দেখতেছি, ভারতীয় পত্র পত্রিকা কিন্তু এই প্রশ্নটাই করছে যে উনি কেন আপনার ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে আসতেন না। উনি যদি ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে আসতেন, তাহলে তো এগুলো যারা ইগনোর করতে পারতো, এগুলো ইগনোর কিভাবে করবে? কাজে এই প্রসঙ্গটা আমাদের ভাবতে হবে। আমরা অবশ্যই আমাদের স্বার্থটা দেখবো, কিন্তু পাশাপাশি আমাদের যদি কোনো মূর্খতা থাকে, সেটাও তো আমাদের দেখতে হবে। আমরা আমাদের মূর্খতার কারণে অন্যদের উপর দোষ চাপাতে পারি না। অথবা ভারত যেটা বলতেছে, আমি ভারতের একটা মিডিয়ায় কাল রাতে দেখলাম, তারা বলতেছে এটা সম্পূর্ণ জেনে বুঝে ভারতের উপরে ব্লেম দেওয়ার জন্য নাকি এটা আমাদের পক্ষ থেকে করা হয়েছে, আমাদের
ডক্টর ডাক্তার জাহেদকে করেছেন, এই ধরনের কথা কিন্তু ভারতের মিডিয়া আমি দেখেছি। আপনি কি জবাব না, দেন? এটা কষ্ট কল্পনা, এই ধরনের কাহিনী করে নিজের এটা তো ডক্টর জাহেদও আপনার হয়েছে, তারও তো ব্লেমিশ আসছে যে একটা ন্যাক্কারজনক ঘটনার সে নায়ক হয়ে আসছে, বা নায়ক বলেন বা আম, যে একটা এই ধরনের ঘটনা করা, কোঅর্ডিনেট করা সম্ভব না। এটা এটা আমি এটা বিশ্বাসযোগ্য না। যেটা বিশ্বাসযোগ্য, যেটা বলে মূর্খতা, যেটা ভারতের পক্ষেও ওই আছে যে আহ, একজন ব্যক্তি একজন ব্যক্তি সে বলছে, তাকে ইতর বলছে, আপনার ভারতকে স্যাঁচরা বলছে, এর জন্য সে মন্ত্রী হওয়ার পরেও তাকে ঢুকতে দেবে না, এই ধরনের জিনিসটা তো ঠিক না। এটা তো জাহিদ জাহিদ রহমান তো ঠিকই বলছে যে বাক স্বাধীনতা আছে না, বাক স্বাধীনতা তো আছে। যদি এমন হইতো যে ওই 10 ট্রাক অস্ত্র পাচার করতেছে, 5 ট্রাক বোমা পাচারের সাথে জড়িত আছে, ক্রেডিবলি আছে, এভিডেন্স আছে, এই ধরনের কিছু থাকতো, তাহলে তুমি বলো এবং তুমি বাংলাদেশকে জানাও। যখন তুমি জানতে পারছো যে এই লোক আসতেছে, বলো কি না আমরা হি ইজ নট ওয়েলকাম, তুমি ডিপ্লোম্যাটিক চ্যানেলও জানাতে পারতা। এই জায়গায় আসলে বাংলাদেশি দেখলে এই ভারতীয়দের একটু আসে, মানে হেনস্থা, অবজ্ঞা, এরা কিসের মন্ত্রী, কিসের কি, এটাকে করা দরকার। এই আহ, আহ, এটাকে রিয়াকশন মানে কঠিন ভাবে বলা দরকার যে এরকম করা আমি কোনো যাব না, আমি এখানে যাবই না। আর একটা বিষয় হচ্ছে যে তার ইউটিউব চ্যানেল বন্ধ ছিল, তার তো একটা ধারণা ছিল যে ইউটিউব চ্যানেল যখন বন্ধ আছে তখন আমাকে ভিসা নিয়ে ঝামেলা করতে পারে। আর সেই দেশে আমি 5 দিন 7 দিনের সফরে যাই কেন, 12 তারিখ থেকে 17 তারিখ, রাইট, 5 দিন, যেখানে 2 দিনের ইয়ে, অনেক সময় তো লোকে একদিনে পার্টিসিপেট করে, প্লেন সেশনে যায় বা ইম্পর্টেন্ট সেশনের জন্য যায়, সেখানে আগে 2 দিন বসে থাকবে। সে কি প্রোগ্রাম ছিল, সেখানে কি প্রোগ্রাম ছিল এই 2 দিন, সেটাও তো আমরা জানি না। এখন জি, কোন কোন জায়গায় দেখলাম যে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য রাজনীতিবিদ এবং অন্যান্য লেভেলে যোগাযোগ করা, তার মানে কি প্রধানমন্ত্রীকে যাইতে হলে তদবির করতে হবে বিভিন্ন লেভেলে। এই কথাগুলি যারা ছড়াচ্ছে তারা বাংলাদেশকে তো ডাউন করতেছে। ভারত অলরেডি ইনভাইট করছে প্রধানমন্ত্রীকে, এখন তার জন্য আবার তদবির করতে হবে যে তুমি একটা ইনভিটেশন দাও। এই ধরনের কথা বলে আসলে সরকারকে হেয় করে ফেলে, বাঙালি জাতিকেও হেয় করে ফেলে, বাংলাদেশকেও জি, হেয় করে ফেলে। আমি মনে করি অনেক যে আমাদের, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ শুনলেন। তবে উনি বিশ্লেষণ যাই করুন, প্রকৃত ঘটনা যাই হোক, ভারত যে কাজটাই করুক অথবা আমাদের পক্ষ থেকে যে ভুল করা হোক অথবা শুদ্ধ করা হোক, এই ভুল শুদ্ধের বিচারে আমরা আসলে এখন আর যেতে চাই না। কারণ যা হবার তা হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমরা যে জিনিসটা উপলব্ধি করতে চাই যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেটা কি আমাদের দিক থেকে প্রত্যাশিত? আমরা কি এটাই চাই? ভারতই বা কি চায়? ভারত কি বাংলাদেশের সঙ্গে এমন সম্পর্ক চায় যে সম্পর্কের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হবে, যে কথাটা ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বললেন, যে আমরা দেখেছি যে কমন ভারতীয়দের মধ্যে বাংলাদেশিদেরকে অবজ্ঞা করার একটা প্রবণতা আছে। এই যে চিন্তাটা ওনার মধ্যে ঢুকেছে, এটাতে এমনি এমনি ঢুকেনি, এবং আরো অনেকের কাছে কিন্তু এই কথাটা আমরা শুনেছি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলেন, আমাদের সীমান্তবর্তী যে রাজ্য তার মুখ্যমন্ত্রী এক ধরনের কথাবার্তা বলেন। এই কোনো উচ্চারণই তো আমাদেরকে আনন্দিত করে না। প্রিয় দর্শক, এই বিতর্ক চলতেই থাকবে, কারণ অনন্তকাল ধরে ভারতকে আমাদের প্রতিবেশী। আপনার সবাই ভালো থাকবেন। এখন আল্লাহ হাফিজ।